বছরে আপনার রাজনৈতিক ক্যারিয়ারে আমরা দুটি ঘটনা দেখেছি যে এই সেপ্টেম্বরে বিএনপি আপনাকে শোকজ করেছিল, তারও আগে মার্চে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির দায়িত্ব গ্রহণ করায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পদ থেকে অব্যাহতি দেওয়া। আপনার পদ নেওয়ার বিষয়টি বা সভাপতি পদের বিষয়টি বিএনপির অনেকে তখন আওয়ামী লীগের সঙ্গে আপনার আপোষ হিসেবে দেখেছিলেন। শোকজের জবাব কি দিয়েছিলেন কিনা, অগাস্টে পট পরিবর্তনের পরে কোনো চেঞ্জ এসেছিল কিনা? খগন ভাই, খুব সংক্ষেপে যদি জানাতেন, আমাদের অনেক প্রশ্ন, অনেক আলোচনা রয়েছে আজকে। প্রথমত হলো যে সেই সময় সুপ্রিম কোর্ট 12 ইলেকশনে আমরা দলীয় মনোনয়ন দেওয়া হয়েছিল, আমাদের প্যানেল দেওয়া হয়েছিল, সে প্যানেলে আমরা এই নির্বাচন করেছিলাম। এর আগের বছর যেটা হলো যে আওয়ামী লীগ দখল টকল করে নিয়েছিল, আমরা প্রতিবাদ করছিলাম এবং আমরা নির্বাচন বর্জন করছিলাম সুপ্রিম কোর্ট 12 ইলেকশনে। এবং এবার কিন্তু গতবার কিন্তু আমি যতটুকু জানতাম, আমার কাছে সিক্রেট ইনফরমেশন ছিল, ডিবির হারুন শেখ হাসিনাকে বলেছেন যে উনি সুপ্রিম কোর্ট দিয়ে দেবে আওয়ামী লীগকে। এটা এই ধরনের আমার কাছে ছিল, কিন্তু হয়তো আমার কাছে ছিল না। নির্বাচন বন্ধ করছিলাম, সরে যাবো, সরে যাই, আমরা যাইনি। আমি বলছি আমি সেই পিছনে থাকবো। সাবসিকুয়েন্টলি যখন কাউন্টিং হবে সেই সময় আমার বন্ধুরা, যা সহকর্মীরা, একজন দুইজন তারা মনে করলো যে কি কারণে যায়নি শোকজ করলো এবং তারেক রহমান সাহেবের নামটা ব্যবহার করলেন, আমাদের প্রিয় প্রিয় নেতার। এবং আমি সঙ্গে 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 এটা প্রতিবাদ করলাম, দিলেন আসলে আমার তো দলীয় ইমান নিয়ে আমার কোনো প্রশ্ন হতে পারে না। আমি এই দলের সৃষ্টি থেকে আমি ছিলাম, জাগো ছাত্র দল, জাতীয় ছাত্র দলের, তারপর সেন্ট্রালে, জেলাতে সব ছিলাম। এবং দীর্ঘদিন আমি এক জীবনে একটা দলে করেছি। আমার ইমানের কোনো কথা থাকতে পারে না। আমি হঠাৎ করে এটা একটু হয়ে গেছে, স্থগিত হয়ে গেলাম যে হঠাৎ করে সিদ্ধান্ত নিল কেন। পরে আমি বুঝতে পারছি এটা আসলে রাজনৈতিক কোনো কারণ, একজন ব্যক্তির কারণে, একজন আইনজীবীর কারণে এটা ঘটনা ঘটছে। পরে এটা প্রতিবাদ জানিয়েছিলাম আমি। সাবসিকুয়েন্টলি এটা আবার স্ট্যান্ডিং কমিটি বসছেন, মহাসচিব সাহেব বসছেন, তারেক রহমান সাহেবের সঙ্গে আলোচনা করেছেন এবং সঙ্গে সঙ্গে আবার এটা প্রত্যাহার করে নিলেন ওনারা, এবং তারেক রহমান সাহেবের সম্মতি ছিল। সো এটা এন্ড আপ। এবং উনি জানতেন না যে এই নির্বাচন ভোট গণনা বর্জন করবে, যে এটা উনি জানতেন না। ওকে, জানি এটা পরে পরে মিছান রাষ্ট্রী প্রত্যাহার করে নিল। আর যেটা হলো যে শোকজটা আসলে একটা আমাদের একটা সার্কুলার দেওয়া আছে, মোটরসাইকেল যদি সামনে থাকে তার শোকজ করবে। আর আমি তো কখনোই মোটরসাইকেল, আমি কারো প্রমোট করি মোটরসাইকেল আনতে বা সামনে আনতে, কিন্তু এখন ধরেন আছে না এরকম, এটা আমি জানতাম। খারগেল খগনরা শোকজ করেছিল, আমাকেও শোকজ আগে দিয়ে বলে যে গ্রামের স্ট্যান্ডিং অর্ডার আছে, মোটরসাইকেল থাকলে শোকজ করবে। আমি মোটরসাইকেল তো আমি ভাড়াও নিয়ে কারোর প্রমোটও করে নিয়ে আসছে, তারা আসছে না, সেইটা মোটামুটি ঠিক আছে। খোকন ভাই, এটা একটু উত্তর দিয়েছি, বললাম এগুলো তো আমার লোক না, এগুলো বিএনপির লোক। আচ্ছা খোকন ভাই, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ইলেকশনটা করার সময় কি আপনার আওয়ামী লীগের সাথে কোনো একটা আপোষ, কোনো একটা আন্ডারহ্যান্ড ডিলিং, এগুলি কিছু করতে হয়েছিল? কারণ বাকি সবার প্রতি আওয়ামী লীগের ব্যবহার ছিল একরকম, মাহবুদ্দিন খোকনের প্রতি আওয়ামী লীগের ব্যবহার ছিল একরকম। এইটা কি আওয়ামী লীগ আপনাকে এত ভালোবাসলো কেন খোকন ভাই? আওয়ামী লীগ মোটা ভালোবাসেনি আমার এখানে। আমার এখানে ভোটে আমি আপনার 6,000 ভোট কাস্ট হয়েছে, এখানে মধ্যে 8,000 ভোট ডিফারেন্স জিতার কথা ছিল। আমি যদি না যেতাম, যদি আমার পুরো ভোটটাই নিয়ে নিত। হ্যাঁ, আমার 84 ভোটে আমার আমি গিয়ে আটকালাম আর কি, আটকালাম। আমরা 4 জন যেতেছি, আর যারা আটকাছে আর কি। আর আওয়ামী লীগ কখনো ভালোবাসে না, আমি কখনো আওয়ামী লীগ জীবনে করিও নাই। ভালোবাসলে তো অসুবিধা নাই, ভালোবাসতেই পারে। আর আমাকে ভোট দেয়, আমাকে ভোট দেন। আমি তো এবার নতুন ইলেকশন করিনি, আমি সুপ্রিম কোর্ট 12 ইলেকশনে এবার দরবার ইলেকশন করছি। দরবার ইলেকশন এবার প্রত্যেকবার আমি জিতেছি ইনশাল্লাহ, একবার আমি হারিনি। তো আর ধরেন বার কাউন্সিলে ধরেন সারা বাংলাদেশে 3বার জিতেছি, 3 বছর 9 বছর। 19 বছর আমি নির্বাচিত আইনজীবী জগতে, এমপি ছিলাম 5 বছর, 24 বছর নির্বাচিত। তো এখানে তো আমার ভালোবাসা থাকতে পারে, ভোটে যদি দেয়। আমি সেটাও কইছি, আমি কিন্তু দেখছি যে আওয়ামী লীগ না, ব্যক্তিগতভাবে হয়তো পছন্দ করে, বা আমার জীবনের সততা আমি সব চেষ্টা করছি, চেষ্টা করছি, সবসময় সততা মেনটেন করি, সবকিছু মিলে আইনজীবীদের ইন্টারেস্ট দেখেছি, এটা আমি মনে করি। আমি সবসময় ফিল করি আইনজীবীদের ওন করি, এই জন্য হয়তো ভোট দেয় আর কি আমাকে। আপনাকে ধন্যবাদ জনাব মাহমুদুল খোকন। একটি বিষয় আসলে আমরা জনাব জোনায়েদ সাকি আপনার কাছেও প্রশ্ন করতে চাই, যে 5 আগস্ট থেকেই, মানে 5 আগস্ট থেকে না, মানে আমি যদি একটু ইয়ে থেকে বলি যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই শব্দ 3টি অন্তত 10 বছর ধরে বা তারও আগের থেকে বারবার আপনার মুখে শুনে আসছি।
এই কথাটি বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের কাছে কি আপনার প্রেসক্রিপশনে গেছে কিনা, আপনার নতুন রাজনৈতিক বন্দোবস্ত আর জুলাই আন্দোলনের সমন্বয়ক মাস্টারমাইন্ডের রাজনৈতিক বন্দোবস্ত কি এক কিনা? অর্থাৎ তাদের কাছে যে অর্থটা বা যে শব্দগুলি আমরা আবার পাশাপাশি বেশি নতুন করে শুনতে পাচ্ছি, রাষ্ট্রের ব্যাপক সংস্কার, ৭২-এর সংবিধান বাতিল, আওয়ামী লীগ নিষিদ্ধ, একাধিক জাতির জনক, পালনবাদ, এগুলির সাথে আপনারটার মিল অমিল যদি একটু বলেন, বা দুই ধরনেরই জিনিস, খালি শব্দ, সাকিব ভাই যদি একটু বলতেন আর কি। এমনকি সমন্বয়ক মানে বাংলাদেশের রাজনীতিতে সমন্বয়কও আসলে সাকিব ভাইরে দিয়েই শুরু হয়েছে। খোকন ভাই নিশ্চয়ই খেয়াল করবেন যে সাকিব ভাইকে আমরা আসলে সমন্বয়ক হিসেবে প্রথম সমন্বয়ক, মানে সমন্বয়কদের কি বলবো আমরা, দলীয় প্রধান সমন্বয়ক। জি জি সাকিব ভাই। সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে প্রসঙ্গ তুলেছেন এগুলো প্রত্যেকটা বিষয়ে আলোচনা করতে গেলে তো লম্বা সময় লাগবে। তবে আমি শুরু করি এই জায়গাটা থেকে যে দেখুন, আমরা, আপনার নিজের খেয়াল আছে অন্তত পক্ষে আপনি যখন বাংলাদেশের টেলিভিশনে কর্মরত ছিলেন, আপনার সাথে অন্তত মাসে একবার টক শোতে দেখা হতো প্রায়। এবং আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম 11 সালের যখন আমাদের রাজনৈতিক দলের জায়গা থেকে যদি দেখেন, আমরা কিন্তু রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর কিংবা একটা আমূল রূপান্তরের কথা আমাদের প্রতিষ্ঠাকাল থেকে বলে আসছি। বিদ্যমান রাষ্ট্রটাকে আমরা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা যেটার মধ্যে গণতন্ত্রের জায়গাটা কেবলমাত্র নির্বাচনী গণতন্ত্রের মধ্যেই আবদ্ধ, সেটাও ঠিক মতো হয় না, এইভাবেই আমরা দেখেছি। এবং সেইখানে লুটেরা ধনিক শ্রেণী দিয়ে একটা ব্যাপক আধিপত্য, মানে রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে লুটপাট করা, পাচার করা, সম্পদ আহরণ করা, এইটাই হচ্ছে প্রধান প্রবণতা। ফলে এই জায়গাটা ক্ষমতার বিন্যাস এবং তার যে আর্থসামাজিক চেহারা, এই দুটোকে বদল ঘটানোর ব্যাপারে আমাদের প্রতিষ্ঠাকাল থেকে আমরা বলছি। কিন্তু সেটা আমাদের দলের আকার ইত্যাদি সবকিছু মিলিয়ে ওটা প্রধান রাজনৈতিক বক্তব্য হয়ে ওঠে। তখন 2011 সালে এসে এটা একটা ক্রাইসিসে যখন পড়লো 1996 সালে, তখন তত্ত্বাবধায়ক ব্যবস্থা এনে রাষ্ট্র সমাধান করতে চাইলো। তারপরে সেই তত্ত্বাবধায়ক ব্যবস্থাও কিন্তু 2001 সালে বিতর্কের মধ্য দিয়ে একভাবে বৈতরণী পার হলো। 96তেও কিছুটা বিতর্ক হয়েছিল। 2006 সালে এসে এই বিতর্ক এমন অবস্থায় দাঁড়ালো যে রাজনৈতিক সংঘাতের রূপ নিল, মানে, এবং সেটার পরিণতিতে একটা 1/11 সরকার আসলো। এই ক্ষেত্রে আমাদের বিশ্লেষণ, আমাদের দলের জায়গা থেকে যদি দেখেন, আমরা বারবার বলেছি যে বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা, তার ক্ষমতা কাঠামো এমন ভাবে স্বৈরতান্ত্রিক, সেটা বদল না ঘটালে তত্ত্বাবধায়ক ব্যবস্থা আপনি এটাকে সমাধান করবে না, বরং তত্ত্বাবধায়ক ব্যবস্থাকেই এই ব্যবস্থাটা গিলে ফেলবে। সেটাই ঘটলো 2006-07 সালে। এবং সেটার পরে অভিজ্ঞতা থেকে এই দেশের মানে শাসকরা, বিশেষত আওয়ামী লীগ ক্ষমতায় এসে তারা যে এখান থেকে ভালো পথের দিকে যাবে সেটা না করে উল্টো তত্ত্বাবধায়ক ব্যবস্থাও বাতিল করে দিল, পুরনো পথটাকেই, পুরনো রাষ্ট্রটাকে আরো এক কেন্দ্রিক করলো, যেটা 2011 সালে এই পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে লক্ষণটা খুব পরিষ্কার। এইটা 2014-তে এসে যখন এই ধরনের একটা নির্বাচন হলো, যেখানে 153 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাচ্ছে, তখন বোঝা গেল যে এটা একটা ফ্যাসিস্ট দিকে যাচ্ছে। এটা পরিপূর্ণ একটা ফ্যাসিস্ট শাসনের দিকে রাষ্ট্রটাকে ওইভাবে তৈরি করার জন্য তারা অগ্রসর হচ্ছে। এবং যেভাবে দেশকে বিভাজিত করা হচ্ছিল, মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ, বাঙালি বনাম মুসলমান, মুক্তিযুদ্ধ বনাম ইসলাম, সব এই বিভাজনগুলো থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে তারা ওই ধরনের একটা শাসন করছে এবং সেই শাসনটাকে মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে জায়েজ করতে চাইছে। 18 নির্বাচনে এসে যেটা অসম্ভব ছিল, কিন্তু তারপরেও রাজনৈতিক দলগুলো একটা চেষ্টার মতো করেছিল যে আচ্ছা, এই ব্যবস্থার অধীনে কোনো নির্বাচন করে কোনোভাবে ভেতর থেকে ধাক্কা দিয়ে কোনো পরিবর্তনের সুযোগ সম্ভাবনা আছে কিনা। আওয়ামী লীগ একেবারেই পুরো জিনিসটা স্রেফ নিজেদের একটা মানে এইটাকে জায়েজ করার জন্য এটা ডাকলো, কিন্তু দেখিয়ে দিল যে কিভাবে তারা পুরো রাষ্ট্রটাকে ব্যবহার করে সবাইকে ডেকে নিয়ে এসে এরকম মধ্যরাতের ভোট ডাকাত থেকে একটা নির্বাচন বলে চালিয়ে দিতে পারে। তো সেটার পরে এটা আমরা পরিষ্কার করে বলেছি, আমরা বলছিলাম বাংলাদেশের নতুন একটি সামাজিক চুক্তি, রাজনৈতিক চুক্তি লাগবে, নতুন একটি জাতীয় সনদ তৈরি করা দরকার। এই কথা 15 সাল থেকে আমরা বলছি, 18 সালে বলেছি, নির্বাচনের আগে বলেছি। ডক্টর কামাল হোসেন আহুত সাকিব ভাই একটু এই পাশে চলে আসেন সাকিব ভাই। হ্যাঁ জি, হ্যাঁ,
জাতীয় ঐক্যের ওই সমাবেশেও বলেছি। তারপর 18-র পরে এইটা প্রায় নিশ্চিত হলো যে এই ব্যবস্থার অধীনে আরেকটি নির্বাচন সম্ভব হবে না। ফলে আমাদের রাষ্ট্র ব্যবস্থার সংস্কার করতে হবে। এটা কেবল আমাদের কথাই না, বিএনপির মতো বড় রাজনৈতিক দলও কিন্তু এই জায়গায় আসলো এবং নিজেদের দিক থেকে 27 দফা মেরামতের কর্মসূচি, রাষ্ট্র মেরামতের কর্মসূচি দিল। তার মানে এটা সব রূপান্তর, মেরামত, সংস্কার, এই আলোচনাগুলো আরো বিভিন্ন দল, আমাদের রাষ্ট্র সংস্কার আন্দোলন, আমাদের মঞ্চের অন্যান্য দল সবাই মধ্যে এভাবে বলছিলেন, একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। আমরা বলছিলাম যে বিদ্যমান ব্যবস্থাটা ফ্যাসিস্ট বন্দোবস্তে পৌঁছেছে, একটা নতুন রাজনৈতিক গণতান্ত্রিক বন্দোবস্ত লাগবে। এখন এইটাই বাংলাদেশের সংগ্রামের চৈতন্য, কিন্তু গত 15 বছর ধরে এবং তারও আগে থেকে সংগ্রামের যে ধীরে ধীরে দানা বেঁধেছে এবং এটা সঞ্চিত হয়েছে জনমানুষের মধ্যে চৈতন্যে, যে আমাদের বিদ্যমান ব্যবস্থাটার বদল লাগবে এবং এই বন্দোবস্তটা আসলে ফ্যাসিস্ট বন্দোবস্তে পরিণত হচ্ছে, একটা গণতান্ত্রিক বন্দোবস্তে যেতে হবে। সে কারণে বন্দোবস্ত শব্দটি হয়তো এটা ছাত্রদের মধ্যে গ্রহণযোগ্য হয়েছে। এটা আমার চালান করা কোনো বিষয় না, এটা রাজনীতিতে সামনে এসেছিল, সেই কারণে ছাত্র সমাজ এটাকে গ্রহণ করেছে। আমি মনে করি ছাত্র সমাজ সঠিকভাবে এই জায়গা থেকে গ্রহণ করেছে যে আসলে পরিবর্তনটা কোন জায়গায় করতে হবে। আমাদের বিদ্যমান মানে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত অর্থাৎ মানেই হচ্ছে ক্ষমতার যে মানে বিন্যাসটা আছে, ক্ষমতার যে কাঠামোটা আছে, এইটা বদল, মানে ক্ষমতা ব্যবস্থাটা বাংলাদেশে কিভাবে চলবে, ওকে, এইটা বাংলাদেশে পরিবর্তনটা ঘটাতে হবে। এবং এইটাই বাংলাদেশের কেন্দ্রীয় রাজনৈতিক প্রশ্ন শুরু থেকে থেকেছে, 72 সাল থেকে এখন পর্যন্ত আছে। কারণ 72 সালে এই ক্ষমতা কাঠামোটা, এই ফ্যাসিস্ট বন্দোবস্ত কিংবা স্বৈরাচারী বন্দোবস্তটা সাংবিধানিক ভাবে তৈরি হয়েছিল। সেটাকে ব্যবহার করেই নানাভাবে এদিক ওদিক করতে 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 এটাকে এই 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত যে ফ্যাসিস্ট জায়গা আমরা দেখেছি, এই পরিণতিতে নিয়ে আসা হয়েছে। সাকিব ভাই, একটা সরল প্রশ্ন, যে গত 53 বছরে এই যে রাজনৈতিক চর্চাটা আমরা দেখেছি, আমরা যদি বলি যে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই, এই সরকার বা ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার পরে অবশ্যই তিনি একটি বিশেষ অবস্থায় দায়িত্ব নিয়েছেন, তার উপদেষ্টা মণ্ডলী এসেছে, সরকার সেভাবে পরিচালিত হচ্ছে। আপনি সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে স্বরূপটা, সেইটা আপনি যেরকম চেয়েছিলেন সেরকমই আপনি দেখতে পাচ্ছেন কিনা, আমাদের যদি খুব সংক্ষেপে বলেন, কারণ আমাদের অনেকগুলি বিষয় আলোচনা করতে হবে। মানে আপনি দেখতে পাচ্ছেন কিনা, বলি যে দেখুন ফাউন্ডেশনটা হয়েছে কিনা? এখন পর্যন্ত এটা কোনো ফাউন্ডেশন হয়নি। মানে একটা অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে মাত্র, তারা রাষ্ট্র পরিচালনা করছেন, দৈনন্দিন কাজ করছেন, সেটা ক্ষেত্রেই অনেক ক্ষেত্রে খাবি খেতে হচ্ছে, কারণ রাষ্ট্র প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছিল। সেইটাকে পুনর্গঠন করার কাজ, সেই কাজে তাদের অনেক দুর্বলতার কথা আমরা চিহ্নিত করছি, এটা একদিক। অন্যদিকে তাদের আরেকটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে রাজনৈতিক উত্তরণ ঘটানো, মানে পলিটিক্যাল ট্রানজিশন যাকে বলে, এই যে নতুন বন্দোবস্তের দিকে যাওয়া, সেটার জন্য আমাদেরই বলতে পারেন, এটাও আমরা আমাদের প্রথম সাক্ষাতেই অন্তর্বর্তী সরকারকে প্রস্তাব করেছিলাম যে আপনারা এই অনেকগুলো বিষয়ে একটা কতগুলো কমিশন গঠন করেন, যে কমিশন গঠন করার মধ্যে দিয়ে তারা একটা সংস্কার প্রস্তাব হাজির করবে, সেটার ভিত্তিতে আলোচনা হবে, ফ্যাসিলিটেট করার সুবিধা হবে, সমস্ত পক্ষের মতামতগুলোকে গ্রন্থিত করা, তার মধ্যে ন্যূনতম ঐক্যের জায়গাটা কোথায়। কিন্তু শুরু থেকে আমরা একটা কথা বলছিলাম, যখনই সরকার গঠিত হয়ে গেছে, যেহেতু অভ্যুত্থানটা কোনো একক নেতৃত্বে ঘটেনি, ফলে এই অভ্যুত্থানের ছাত্ররা অগ্রণী ভূমিকা নিয়েছে, রাজনৈতিক দলগুলো ছাত্রদের আন্দোলনের সমর্থন দিয়ে সর্বাত্মকভাবে যুক্ত হয়েছে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত ছাত্র এক দফা এসছে, রাজনৈতিক দলগুলো এটার নেতৃত্ব নিতে কখনো যায়নি। কারণ হচ্ছে যে আপনার খেয়াল আছে আওয়ামী লীগ কিভাবে প্রচার করছিল যে এইটাতে রাজনৈতিক দল ঢুকে পড়ছে। আমি জাস্ট একটা লাইন বলি, সেটা হচ্ছে যে এই যে সর্বাত্মক অংশগ্রহণের মধ্য দিয়ে যে পক্ষগুলো তৈরি হচ্ছে, আমরা মনে করি যে রাজনৈতিক উত্তরণের ক্ষেত্রে কনসেনসাস কিংবা ন্যূনতম জাতীয় ঐক্যমত্যই হচ্ছে সবচেয়ে ভালো পন্থা এই উত্তরণটা ঘটানোর জন্য। না সাকিব ভাই, আমি তো সেদিক থেকে বলবো যে এই উত্তরণ, রাজনৈতিক উত্তরণের দায়িত্বটা আছে, এখন সংস্কার কমিশনগুলো গঠিত হচ্ছে, এই আলাপ আলোচনার ভিত্তিতে পরিষ্কার হবে যে কতটা নতুন বন্দোবস্তে আমরা যেতে পারছি। কিন্তু এখন পর্যন্ত আপনার কাছে মনে হচ্ছে যে এই 4 মাস 4.5 মাস বা যতটা সময় হোক না কেন, সেই ফাউন্ডেশনটা এখনো প্রতিষ্ঠিত হয় নাই, আপনি ওয়েট করছেন যে সংস্কার কমিশন কি বলে সেটা বলার থেকে।